হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমার ক্লাসে তোমাদের জন্য ক্লাস 9 মানে নবম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের আজকে আমার ক্লাসে স্কুল নম্বর 4 বা চাকদহ বাসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ এই স্কুলে আমি তোমাদের জন্য সমস্ত পরিমাণের লং কোশ্চেন উত্তরগুলো আলোচনা করে চলেছি। তোমাদের পরীক্ষা খুব সামনে এসে গেছে, তাই তোমাদের জন্য সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে আজকে আমার ক্লাসে ফিজিক্যাল সায়েন্সের স্কুল নম্বর 4 পেজ নম্বর 263 ফার্স্ট সামিটে 9 মার্কের প্রশ্ন বিচিত্র সমস্ত লং কোশ্চেন মানে 2 মার্কের প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক। লেটস গো। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, মানে এখানে যে কোনো 8টি করতে বলেছিল। বলেছিল প্রথম প্রশ্ন, একটি নির্ভুল তোলা যন্ত্রে কী কী বৈশিষ্ট্য থাকবে। নির্ভুল তোলা যন্ত্রের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তোলা যন্ত্রটি নির্ভুল হওয়া প্রয়োজন, অর্থাৎ দুই তোলা পাত্রই খালি অবস্থা অথবা উভয় পাত্রে সমান ভর থাকা অবস্থায় দ্বন্দ্বটি যেন অনুভূত থাকে। দ্বিতীয় হচ্ছে তুলা সুবেদী হওয়া প্রয়োজন। তৃতীয় হচ্ছে তুলা সুপ্রতিষ্ঠিত হওয়া আবশ্যক এবং চতুর্থ হচ্ছে তুলা যন্ত্র দৃঢ় হওয়া প্রয়োজন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, শীতকাল বা গরমকাল কখন ধাতব স্কেল দিয়ে তৈরি দৈর্ঘ্য পরিমাপ করলে তা প্রকৃত পাঠ থেকে বেশি হবে। উত্তরটা হবে শীতকালে। কেননা শীতকালে যখন যেহেতু আমাদের সংকুচিত হয়ে যাবে তাই আমাদের বেশি পাঠ দেখাবে। এবং কী বলছো যে একটা লব্ধ এককের উদাহরণ দাও। লব্ধ একক বলতে একাধিক একক যাকে বলে, এখানে লিখে দেওয়া নি। উত্তরটা হবে কি, তোমরা লিখতে পারো আয়তন, তোমরা লিখতে পারো ক্ষেত্রফল, এগুলো হচ্ছে লব্ধ একক। উত্তরটা কী হবে, আমি এখানে লিখে দিলাম আয়তন। এরপর দেখো কি বলেছিল, তৃতীয় প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো। নিউটনের প্রথম গতিসূত্র খুবই গুরুত্বপূর্ণ, হচ্ছে যে কোনো বস্তুর ওপর বাহির থেকে বা বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে। এরপরে আইভির দাগে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটির গাণিতিক রূপটি লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র খুবই গুরুত্বপূর্ণ এবং এর গাণিতিক রূপটা পড়ার চান্সটা খুব বেশি। যেখানে গাণিতিক রূপটা হচ্ছে F সমান ma, মানে বল সমান ভর গুণিতক ত্বরণ। তাহলে এখানে F মানে কি, ফোর্স বা বল, m মানে মাস বা ভর, a মানে অ্যাসেলারেশন বা ত্বরণ। এরপর দেখো কি বলেছিল, পঞ্চম প্রশ্ন, প্রাত্যহিক জীবনে ঘটা একটি ঘটনা উল্লেখ করে স্থিতিজাড্যের ব্যাখ্যা করো। প্রাত্যহিক জীবনে ঘটা বলতে একটি ঘটনা হচ্ছে, আমি দেখতে পারি কোনো গাড়ি হঠাৎ চলতে শুরু করলে দাঁড়িয়ে থাকা বা সিটে বসে থাকা কোনো যাত্রী পিছন দিকে হেলে পড়ে। এটা আবার আমাদের স্থিতিজাড্যের মাধ্যমে কীভাবে ব্যাখ্যা করবো দেখো। কারণটা হচ্ছে গাড়ি যখন স্থির ছিল, যাত্রীর সম্পূর্ণ দেহই স্থির ছিল, হঠাৎ করে গাড়ি চলতে শুরু করলে যাত্রীর দেহের নিচের অংশ সংলগ্ন কিন্তু গতিশীল হয়ে পড়ে, কিন্তু উপরের অংশ তো স্থিতিজাড্যের জন্য তখনও স্থির অবস্থায় থাকতে চায়, তাই যাত্রী পিছন দিকে হেলে পড়ে, অর্থাৎ গাড়ির গতির বিপরীত দিকে হেলে পড়ে। এরপরে ভিআই দাগি 100 গ্রাম ভর এবং 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় 0.035 সেকেন্ড সময় থামায়। খেলোয়াড় দ্বারা প্রযুক্ত বলের মান কত। এটা অঙ্ক, এটা আমি তোমাদের জন্য সাইডে দেখো ছবি দেখে দিচ্ছি, ওইখানে তোমরা স্ক্রিনশট করে দেখে নাও। এরপরে সপ্তম প্রশ্ন, বোরের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো। বোরের পরমাণু মডেলের প্রথম ত্রুটি হচ্ছে, বোরের পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রনীয় পরমাণু রেখা বর্ণালী দ্বারা ব্যাখ্যা করতে পারে। 2 বা তার বেশি সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট মৌলের পরমাণু রেখা বর্ণালী দ্বারা ব্যাখ্যা করতে পারে না। এরপরে দ্বিতীয় হচ্ছে, বোরের পরমাণু মডেল থেকে পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। এরপরে অষ্টম প্রশ্ন কী বলছে দেখো, প্রোটন কণার আবিষ্কারক কী। প্রোটন কণার আবিষ্কারক হলেন রাদারফোর্ড। ক্যাথোড রশ্মি কোন কণার সমন্বয়ে গঠিত। উত্তর হবে ক্যাথোড রশ্মি ইলেকট্রন কণার সমন্বয়ে গঠিত। এরপর দেখো নবম প্রশ্ন কী বলেছিল দেখো, 14C6, 14N7, 15N7, 12C6 এই পরমাণুর মধ্যে আইসোটোপ এবং আইসোটোনগুলি চিহ্নিত করো। আইসোটোপ বলতে যাদের প্রোটন সংখ্যা সমান। দেখো এখানকার 14C6 এর প্রোটন সংখ্যা কত, 6, আবার 12C6 এরও প্রোটন সংখ্যা কত, 6, মানে এই দুটো হলো একটা আইসোটোপ। লিখে দেওয়া দেখো 14C6 এবং 15C6 হলো আইসোটোপ। আরও একটা আইসোটোপ আছে দেখো তোমরা এখানে দেখো, আবার 14N7 মানে কি, প্রোটন সংখ্যা 7, আবার 15N7 মানে এখানেও কি, প্রোটন সংখ্যা 7। তাহলে এই দুটো হচ্ছে আইসোটোপ। লিখে দেওয়া যাবে 14N7 এবং 15N7 হলো আইসোটোপ। আইসোটোন বলতে নিউট্রন সংখ্যা। সবাইকে এখানে নিউট্রন সংখ্যা নির্ণয় করি। প্রথমটা নিউট্রন সংখ্যা হচ্ছে 8, কেননা উপরে যেটা দেওয়া আছে তাকে বলে ভর সংখ্যা, নিচে যেটা দেওয়া আছে তাকে বলে প্রোটন সংখ্যা। আর ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা, তাহলে এরা কত হবে 8টি। আর এর নিউট্রন সংখ্যা কত হবে 7টি, এর নিউট্রন সংখ্যা কত হবে 8টি, এর নিউট্রন সংখ্যা কত হবে 6টি। তাহলে কী বলেছিল যে আইসোটোপ এবং বলছে আইসোটোন গুলিকে চিহ্নিত করতে। আইসোটোন মানে কি, নিউট্রন সংখ্যা সমান, এখানে কার 8 এবং এরও 8, মানে দুজন মানে কোনটা 14C6 আর 15N7। তাহলে দুটো আইসোটোন কী হবে, 14C6 এবং 15N7 হলো দুটি পরস্পর আইসোটোন। এরপর দেখো একদম শেষ প্রশ্ন, নিউক্লিয় বল কী এবং নিউক্লিয়ন কাকে বলে। নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয় কণা বা নিউক্লিয়নগুলির মধ্যে কার্যকরী যে অতি শক্তিশালী আকর্ষণ বল প্রোটনগুলির মধ্যে সক্রিয় স্থির
তাড়িত্বিক বিকর্ষণ বলের প্রভাবে প্রতিমৃত করে নিউক্লিয়াসকে সুস্থিত রাখে তাকে বলা হয় নিউক্লিয় বল। এরপর দেখা বলছিল যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন কণা এবং নিউট্রন কণাকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। মানে এরপর যে প্রশ্নটা বলেছিল যে নিউক্লিয়ন কাকে বলে, এই প্রশ্ন উত্তরটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন কণা এবং নিউট্রন কণাকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। এর সঙ্গে সঙ্গে আজকে আমার ক্লাসটি এখানেই শেষ হলো। এখানে তোমাদের জন্য 4 নম্বর স্কুলের সমস্ত দিমাকে প্রশ্ন আলোচনা করে দিলাম। এরপর তোমাদের জন্য স্কুল নম্বর 5 আসতে চলেছে, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের মনে হয় এই ক্লাসে কোনো কিছু নতুন শিখতে পেরেছো বলে মনে হয় অবশ্যই লাইক করে জানাবে।